আপনি যে ব্যক্তির নাম করলেন তিনি খুব প্রভাবশালী মানুষ, কিন্তু নীতিভিত্তিক কাজ করতে সাহায্য করে। আজকে সেসব নেই। আজকে উনি যদি বলেন আমার ভয় করছে, তো উনি কী করছিলেন? উনি তো মন্ত্রিসভার সদস্য ছিলেন। কী ব্যবস্থা নিয়েছেন? যত এইসব কথারও বলবেন ততই ওদের নক্কারজনক ভূমিকাটা সামনে এসে চলে আসবে। মন্ত্রিসভায় থেকে যদি উনি এতটাই অসহায় বোধ করেন, তাহলে যারা সাধারণ মানুষ তাদের কী হ্যাঁ, অবস্থা? সেটাই প্রশ্ন। সাধারণ মানুষের নিরাপত্তা নেই তো। সাধারণ মানুষকে তৃণমূলের কথা শুনে চলো, ঠিক আছে। তৃণমূলের কথা না শুনলেই তোমাকে আমি উচ্ছেদ করে দেবো। এই যে চারিদিকে মাঝে মাঝে দেখেন ঝোপড়ি জ্বলে যাচ্ছে, সবই কিন্তু দুর্ঘটনা। সে বাম আমল থেকে চলে আসছে একটা খারাপ জিনিস, ওরা ঠেকালো না কেন? তোতা পাখির মতো কিছু কথা বলে দেওয়া খুব সহজ, কিন্তু সেই কথার যুক্তি ভিত্তিতে দাঁড় করানো বড় কঠিন। প্রশ্ন করলেন, আমার তো একটা মৌলিক প্রশ্ন আছে, আদৌ অনুপ্রবেশকারী আছে কিনা। মনে থাকতে পারে পার্লামেন্টে যখন ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রথমে এই অনুপ্রবেশের তত্ত্ব হাজির করেন এবং স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারেন। তাকে যেহেতু বলা হয়েছিল যে এটা নিয়ে আলোচনার ব্যাপার নয়, আলোচনা হয়ে গেছে। আন্দোলনের ফলে ওরা ভাবছেন হয়তো আর বেশি দিন ক্ষমতায় থাকবো না, এখনই ভাগ বাটোয়ারার ব্যাপারটা শেষ করে নেওয়া, সেই জন্যই এই লড়াই, অন্য কিচ্ছু নেই, অন্য কোনো কারণ নেই। ছেলেমেয়েরা পরবর্তীকালে এক কাঠা জমির 1 ইঞ্চির জন্য লড়াই করে, বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চাগ্র মেদিনী, তো আমরা শিখেছি। তাহলে আমি বলি এই সংবিধানটা তো আমার বাপ ঠাকুরদা লড়াই করে দিয়েছে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সংবিধান। তা আসুন না সবাই একটু লাঠি ঝাঁটা নিয়ে সংবিধানটাকে রক্ষা করি। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে খুনের চেষ্টা এবং বাকি ঘটনাক্রম আমরা জানি, কিন্তু সেই ঘটনার সূত্র ধরে যে বিষয়টা আমাদের প্রত্যেকের নজরে এসেছে সেটা হচ্ছে গুলশান কলোনি। সেই গুলশান কলোনিতে নাকি বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটেছে এবং বাংলাদেশিরা নাকি সেখানে আধার কার্ড বানিয়ে সেখানে বহাল তবিয়াতে রয়েছেন। বিধায়ক এলাকার জাভেদ খান তিনি বলছেন যে এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে যেভাবে সুশান্তকে গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, আমাকেও গুলির সামনে দাঁড়াতে হতে পারে। আমরা নিরুপায়। কি বলবেন? আপনি যে ব্যক্তির নাম করলেন তিনি খুব প্রভাবশালী মানুষ, কিন্তু এইসব অঞ্চলের বহু জমির জবরদখলকারী তিনি এবং তার পুত্র কাউন্সিলর, তারা আজকে কথা বলছেন। তিনি নিজেই তো আত্মসমীক্ষা করুন না, কীভাবে বামপন্থী কর্মীদের তিনি বিতাড়ন করেছিলেন এলাকা থেকে। এটা বুঝুন, বামপন্থীরা থাকলে সমাজে একটা সুস্থিতি থাকে, তারা নীতির উপর থাকে। 2-4টে ব্যতিক্রমী বদমাইশি এদিক ওদিক করলে বড় কথা নয়, কিন্তু বামপন্থী আদর্শের উপস্থিতি মানুষকে অনেকটা নীতিভিত্তিক কাজ করতে সাহায্য করে। আজকে সেসব নেই। আজকে উনি যদি বলেন আমার ভয় করছে, তো উনি কী করছিলেন? উনি তো মন্ত্রিসভার সদস্য ছিলেন। কী ব্যবস্থা নিয়েছেন? যত এইসব কথারও বলবেন ততই ওদের নক্কারজনক ভূমিকাটা সামনে এসে চলে আসবে। মন্ত্রিসভায় থেকে যদি উনি এতটাই অসহায় বোধ করেন, তাহলে যারা সাধারণ মানুষ তাদের কী হ্যাঁ, অবস্থা? সেটাই প্রশ্ন, যে যদি একজন মন্ত্রী হয়ে একজন কাউন্সিলর হয়ে তারা যদি ভয় পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা নেই তো। সাধারণ মানুষকে তৃণমূলের কথা শুনে চলো, ঠিক আছে। তৃণমূলের কথা না শুনলেই তোমাকে আমি উচ্ছেদ করে দেবো। এই যে চারিদিকে মাঝে মাঝে দেখেন ঝোপড়ি জ্বলে যাচ্ছে, সবই কিন্তু দুর্ঘটনা। প্রশ্ন আসে, এদের সঙ্গে কি বড় বড় প্রমোটার কোনো যোগাযোগ নেই? কখনো তদন্ত হয়েছে? বললেই তো বিকাশ ভট্টাচার্য খুব সব আটকে দিচ্ছে। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনির আশেপাশে জলাজমি ভরাট করা হচ্ছে। শাসক দল বলছেন যে এটা তো বাম আমল থেকে চলে আসছে। আচ্ছা, বাম আমল থেকে চলে আসছে একটা খারাপ জিনিস, ওরা ঠেকালো না কেন? বাম আমলে জল প্রকল্প হয়েছিল বাইপাসের ওপরে, তার তো নামটা পাল্টে দিল। বাম আমলে ক্রমান্বয়ে গভর্নেন্স শুরু হয়েছিল, তার যে স্মারকগুলো সেগুলো তো সব খুলে ফেলে দিল। বাম আমলের মেয়রের উদ্বোধন করা পার্কের সে তো স্মৃতিফলক খুলে পড়ে দিয়ে সেখানে মমতার নাম ঢুকিয়ে দিল। তো এগুলো আটকাতে পারলেন না। এই সততাটা কোথায়? আচ্ছা, বাম আমলের এই সব খারাপ কাজ আমরা এসে প্রথমে এটা আটকালাম। তোতা পাখির মতো কিছু কথা বলে দেওয়া খুব সহজ, কিন্তু সেই কথার যুক্তি ভিত্তিতে দাঁড় করানো বড় কঠিন। বাম আমলের তো স্কুলগুলো চলছিল, স্কুল বন্ধ হচ্ছে কেন? বাম আমলের জন্য। মিড ডে মিলে বাচ্চারা খাবার পাচ্ছে না কেন? বাম আমলের জন্যে। ওদের মিথ্যা কথা বলতে বলতে ওরা এমন জায়গায় পৌঁছে গেছে
এখন তৃণমূলীদের কোনো কথা তৃণমূলীরাই বিশ্বাস করে না। বিকজ আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এইভাবে যে অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যে চলে আসছে, মানে আমাদের শহর কলকাতা এইভাবে যে তারা আস্তানা গাড়ছে, এটা তো একইভাবে রাজ্য এবং কেন্দ্রেরও তো এখানে একটা আটকানোর বড় ভূমিকা রয়েছে। তাহলে কেন্দ্র গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার তো একটা মৌলিক প্রশ্ন আছে, আদৌ অনুপ্রবেশকারী আছে কিনা, থাকলেও কত শতাংশ, কি করে ঢুকলেন তারা, সীমান্ত পেরিয়ে তারা চলে এলেন, এখানে বসবাস করছেন, থাকছেন কি করে, কত সহজ। যারা পাসপোর্ট নিয়ে বর্ডার দিয়ে পার করেন তারা দেখেছেন তো, পাসপোর্ট থাকলেও কী কড়াকড়ি হয়, আর এখন অনুপ্রবেশকারী চলে আসছে। তাহলে এই অনুপ্রবেশকারী বলে বিজেপি গোটা ভারতে মানুষের মধ্যে যে একটা বিভাজন তৈরি করছেন, সেই বিভাজনেরই স্লোগানটা তৃণমূল ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মনে থাকতে পারে পার্লামেন্টে যখন ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি প্রথমে এই অনুপ্রবেশের তত্ত্ব হাজির করেন এবং স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারেন। তাকে যেহেতু বলা হয়েছিল যে এটা নিয়ে আলোচনার ব্যাপার নয়, আলোচনা হয়ে গেছে। তো অনুপ্রবেশের তত্ত্বটা তিনি তৈরি করেছিলেন। আজকে সেই তত্ত্বের ওপর দাঁড়িয়ে তিনি কিন্তু বিজেপিকে জমি করে দিচ্ছেন। বিজেপি সেই তত্ত্বের ওপর দাঁড়িয়ে রোজ গপ্প করে যাচ্ছেন অনুপ্রবেশ। আমার সকালে একটি চ্যানেল ফোন করেছিল, কর্ণাটকে নাকি 5 জন পাওয়া গেছে বাংলাদেশি। সাংঘাতিক কাণ্ড। কিসের সাংঘাতিক কাণ্ড? 5 জন যদি বাংলাদেশি পাওয়া যায় ভারতবর্ষ, আমি বলছি ভারতবর্ষে যদি 120 কোটি লোকের মধ্যে 5 জন বা 7 জন বাংলাদেশি পাওয়া গেছে, সাংঘাতিক কাণ্ড হয়ে গেল। তারা ঢুকলো কী করে? আধার কার্ডটা তৈরি করে কেন্দ্রীয় সংস্থা কী করে হলো? তাহলে বলি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার পরিকল্পনা করি গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য এই অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করছেন। কি বলবেন? আসামে আমি গিয়েছিলাম 2 বছর আগে। সেখানে সাধারণ মানুষ গিয়ে তার চাষের জমি থেকে উচ্ছেদ করে প্রান্ত সীমায় ঠেলে দেওয়া হয়েছে। জলের ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই। আমরা হিউম্যান রাইটসের কথা বলি। ভারতবর্ষের সংবিধান মানবাধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। যারা প্রশাসক তারা এগুলো মানেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা প্রচারের আবহে ভেসে গিয়ে সমস্ত আবল তাবল জিনিসকে গ্রহণ করছি। ওই যে সাংবাদিক যদি বলে সাংঘাতিক কাণ্ড করে বিভৎস 5 জন, আমি বললাম এর মধ্যে কোথায় সাংঘাতিকতা পেলেন আপনারা? এটা বললেই ওরা বলবেন এতে বিকাশবাবু অনুপ্রবেশকে সমর্থন করছেন। মানবাধিকারটা অনেক বড়। যদি সে অনুপ্রবেশ করে থাকে তাকে ধরে চিহ্নিত করে নির্বিঘ্নে তাকে তার দেশে ফেরত পাঠাও। সেই প্রক্রিয়া হচ্ছে কোথায়? এটা হচ্ছে না। আজকে আমেরিকা বলছে যে আমার দেশে প্রচুর বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, গুজরাট থেকে লোক আসছে। তাহলে গুজরাট থেকে লোক যাচ্ছে কেন? এই একই ব্যবস্থা যদি আজকে আমেরিকার ট্রাম্প সরকার করে, ভারতবর্ষে হাল কি দাঁড়াবে? সবটাই তো ভাবা দরকার। সার্বিকভাবে যেটা বিষয় যে আজকের দিনে কসবার মতো একটা জনবহুল জায়গায় একজন কাউন্সিলর, তাকে এইভাবে আক্রমণ করা হলো। তো এই যে পুরো বিষয়টা, বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে এই বিষয়তে। কেউ বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ বলছেন বিরোধীদের কাজ। মানে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বিকাশদা? আমরা বহুদিন আগে একটা ছবি দেখেছিলাম, ইংরেজি ছবি। এক ডাকাত দল, তারা সবাই মিলে ডাকাতি করলেন, করে গিয়ে শেষে যখন বসেছেন ভাগ বাটোয়ারে নিয়ে, তখন একজন আরেকজনের বিরুদ্ধে শ্যুট আউট হচ্ছে, কাউবয় শ্যুট আউট। কেন? আমার ভাগটা কম হচ্ছে। আজকে যেটা দেখছেন না, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার লড়াই। আন্দোলনের ফলে ওরা ভাবছেন হয়তো আর বেশি দিন ক্ষমতায় থাকবো না, এখনই ভাগ বাটোয়ারার ব্যাপারটা শেষ করে নাও। সেই জন্যই এই লড়াই, অন্য কিচ্ছু নেই, অন্য কোনো কারণ নেই। ভালো করে তদন্ত করে দেখুন। বন্দুক আসছে কোত্থেকে? এত বোমাবাজি আসছে কোত্থেকে? কারা দিচ্ছে? তৃণমূলের অনুমতি ছাড়া বিভিন্ন এলাকায় একটা পিঁপড়ে ঘুরে বেড়াতে পারে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি যখন বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে যাই না, সে তৃণমূলীরা তাদের নক করে যে উনি তো আপনাদের বাড়িতে আসেন। বুঝতে পারছেন? সুতরাং সেই জায়গায় এইসব আসছে কী করে? তৃণমূলীদের সমর্থন ছাড়া, তাদের প্রশ্রয় ছাড়া। তো যা হচ্ছে ওরাই করছে।
শিয়ালদার স্টেশনের কাছে সুরেন্দ্রনাথ কলেজের কাছাকাছি জায়গায় অস্ত্রের সন্ধান পাওয়া গেছে এবং যেখানে মুঙ্গের যোগ রয়েছে। আচ্ছা, আমি যদি বিহার, ইউপি, গুজরাট থেকে ধরে নিয়ে এসে প্রার্থী করে দিই, কী বার্তা দিই আমি? পশ্চিমবঙ্গ এক সর্বভাষা, সর্বধর্ম, সর্বকৃষ্টির সমন্বয়ের একটি রাজ্য। সেখানে সব ধরনের মানুষ আছেন। তেমন একটা মানুষকে প্রার্থী করলাম না, আমি তুলে নিয়ে এলাম গুজরাট থেকে, আমি তুলে নিয়ে এলাম বিহার থেকে। কী বার্তা? তাহলে আমি যদি প্রার্থী করার জন্য একজনকে নিয়ে আসি, সেই দরজা দিয়ে তো অনেকে ঢুকবে, সে ঢুকবে, তারা তাদের মতো করে ঢুকবে। কে দোষী? ইমেজ বেঙ্গল? তা তো নয়। সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের একটাই নিদান আমি দিই, বারে বারে যে কথা বলি, ঝাঁটা লাঠি হাতে পথে ঘাটে ঘুরে বেড়াবেন, নিজের অধিকার, যে অধিকার সংবিধানসম্মত অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকারকে টিকিয়ে রাখার জন্য। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে 1 কাঠা জমি রেখে গেলে বাপ মা, ছেলেমেয়েরা পরবর্তীকালে 1 কাঠা জমির 1 ইঞ্চির জন্য লড়াই করে। বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চাগ্র মেদিনী, তো আমরা শিখেছি। তাহলে আমি বলি এই সংবিধানটা তো আমার বাপ ঠাকুরদা লড়াই করে দিয়েছে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সংবিধান। তা আসুন না সবাই একটু লাঠি ঝাঁটা নিয়ে সংবিধানটাকে রক্ষা করি, সংবিধানের অধিকারকে রক্ষা করি। হোক না, সেটাই হোক। গতকাল সঞ্জয় রায়কে যখন শিয়ালদা কোর্টে নিয়ে আসা হচ্ছে, কাঁচ ঢাকা কালো কাঁচের গাড়ির পাশাপাশি নিয়ে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে পুলিশ হর্ন বাজাচ্ছে এবং আওয়াজ করছে। তো কি লুকোবার চেষ্টা? এইটা তো আমাকে প্রশ্ন করি, এটা বাচ্চা ছেলে মেয়েও এই ভাবছে। আচ্ছা, আমার একটা নিজের ধারণা হচ্ছে, আগে পুলিশ ব্যান্ড ছিল, আমরা ছেলেবেলায় দেখতাম যখন আমরা যেতাম কালীঘাট থেকে জেল গ্রাউন্ড দেখতে, আলিপুর পুলিশ ব্যান্ড থেকে পুলিশ ব্যান্ড থেকে। এখন জানি না পুলিশ ব্যান্ড আছে কি না। এখন ওরা চালু করতে চাইছে প্রিজনার্স ভ্যান ব্যান্ড। যখনই কোনো গুরুত্বপূর্ণ প্রিজনার আসবে, তার উপরে বাজিয়ে বাজিয়ে ওদের ব্যান্ডটাকে ওরা ড্রিল করছে। ড্রিল করতে হয় সবসময় নিজেকে ফিট রাখার জন্য। এটা প্রিজনার্স ড্রিল বা প্রিজনার্স ব্যান্ড চালু হয়েছে তৃণমূল আমলে।